কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতটা অ্যারোগেন্স, বারে বারে তিনি প্রতিটা ইন্টারভিউতে একই কথা বলছেন যে 12:30টায় একটা লয়ার এসেছে, সেই লয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এসে আমাকে বলছেন যে আমাকে লড়তে হবে না, ওরা আমার থেকে জুনিয়র, আমি 45 বছর ধরে ওকালতি করে যাচ্ছি, আমার কি কোনো মান সম্মান নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন দলে ছিলেন ততদিন দলটাকে কুড়ে কুড়ে খেয়েছেন, আর মমতাকে বাঁচতে হবে, অভিষেক না হয় আমরা, মানে উনি নিজেকে তো বলতে পারছেন না যে অভিষেক না হয় কল্যাণ, এরকম তো বলাটা ঠিক হবে না, তাই আমির বদলে আমরা ইউজ করছেন। অনেকেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ, এর পাশাপাশি পঞ্চায়েত পৌরসভাকে চারণভূমি মনে করে সেখানে গরুর মতো গাভীর মতো চড়েছেন আর ঘাসগুলোকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। সেই ঘাস ফুলের আর আজ কিন্তু করুণ পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আপনাদেরকে গতকালকের প্রতিবেদনে বলেছিলাম যে এই যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি আদেও দলবদল করবেন না, মমতা দেবীও দলবদল করবেন না, আর যাই হোক এনাদের যে ক্ষমতার মোহ সেটা কিন্তু ছাড়বেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বিরাট ফান্ড এই তৃণমূল কংগ্রেসের রয়েছে। কেউ কেউ সেটা 800 কোটি বলছেন, কেউ আবার 1600, কেউ আবার 2000। আসলে খাতায় কলমে যে কত হাজার কোটি টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রচারণার ক্ষেত্রে যে বিভিন্ন সংস্থাগুলো দিয়েছিল, সেই নির্বাচনী যেগুলোকে বলা হয় ইলেকশন বন্ড বোধহয়, তো সেইগুলোকে ছেড়ে তারা কেনই বা কংগ্রেসে যোগ দেবেন বলুন তো? এই বিপুল পরিমাণে ফান্ড, এই ফান্ড তো এখন ঋতব্রতর দিকে যাচ্ছে, তো সেই ঋতব্রতকে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা সহজে সেই ফান্ড দিয়ে দেবেন আপনারা ভাবছেন? রীতিমতো এই নিয়ে গোল 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 করে একটা সার্কেল তৈরি হবে, যেটা কোর্টকে কেন্দ্র করে হবে। সবটাই কোর্ট নির্ভর হয়ে যাবে, আপনারা আগামীতে দেখতে পাবেন। প্রথম মামলা হবে হচ্ছে যে আমাদের প্রতীকটা ওরা চুরি করেছে, এটা নিয়ে প্রথম মামলা। দ্বিতীয় মামলা হবে আমাদের নামটা ওরা চুরি করেছে, আর তৃতীয় হবে সেই ফান্ড নিয়ে। এখনো পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায় মামলা করে দিয়েছেন অলরেডি কলকাতা হাইকোর্টে। কি বিষয়ে আপনারা হয়তো ভাবছেন, বারে বারে প্রতিবেদনে আপনাদের বলেছি যে উনি ঋতব্রতকে বিরোধী দলনেতা মানেন না। কেন ঋতব্রতকে বিরোধী দলনেতা হতে দিলেন এই স্পিকার? এই সব প্রশ্ন তুলে তারা একটা মামলা দায়ের করেছেন। এই মামলার প্রসঙ্গে আরও একটা কথা মনে পড়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির যে এয়ারপোর্ট সেখান থেকে নাকি ফিরে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এয়ারপোর্টে সেই একেবারে উড়োজাহাজে করে পশ্চিমবঙ্গে ল্যান্ড করলেন, কিন্তু অভিষেক সেখানে গিয়েও কেন ফিরে আসলেন? অনেকেই বলেছিলেন উনি নাকি ভয় পেয়েছেন। এখন সত্যি উনি ভয় পেয়েছেন নাকি ওনার আরও অন্য রকমের কোনো সমীকরণ রয়েছে যেটা উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতে দিতে চান না, সে কারণে উনি থেকে গেলেন দিল্লিতে? সবটাই জল্পনা কল্পনা। কিন্তু আজ সত্যি সত্যি দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। আদালতের নির্দেশকে উনি এতদিনে মান্যতা দিলেন। কার্যত আপনারা জানেন উনি বারংবার এড়িয়েছেন। হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছে তখন দাঁড়িয়ে উনি শেষ পর্যন্ত সেই মামলার যে শুনানি সেখানে কিন্তু উনি গেলেন। অর্থাৎ তাকে কিন্তু ত্রিপুরাতেও একটা কিন্তু তার বিরুদ্ধে কেস উঠেছে, আপনারা জানেন। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে যেটা পাতি বাংলা ভাষায় বলা হয় নাকানি চোবানি অবস্থা। ওনাকে কেন্দ্র করে অনেকগুলো স্লোগান দেওয়া হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ঠিক শুনেছেন, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকা সত্ত্বেও, বিজেপির সরকার থাকা সত্ত্বেও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, আমাদের পশ্চিমবঙ্গের ছোট বাবু, নাকি আবার কেউ কেউ বলেন মহারাজ, যুবরাজ, তো সেই যুবরাজের ফলোয়ার্স কিন্তু নেহাত কমেনি। এটা দু রকমভাবে আপনারা দেখতে পারেন। একরকম হলো ওনারা পয়সা দিয়ে লোকজন জড়ো করেছেন, আরেক রকম হতে পারে ওনাদের পুরনো যারা কর্মীরা, যারা কিছুটা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে হয়তো বলেছেন যে আপনারা আসুন, আমাদের তো এখনও ওই ফান্ড রয়েছে, 1600 কোটি টাকার এখনও আমাদের রয়েছে, সুতরাং আপনাদের ওই পয়সা টয়সা নিয়ে চিন্তা করতে হবে না, এত কোটি 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 টাকা কিভাবে খরচ হবে, এই তো আপনাদেরকে দিয়েই তো খরচটা করা হবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, স্লোগানিং করুন, সব মিলিয়ে আপনাদের বিরিয়ানির প্যাকেট কিন্তু একটা করে ধরিয়ে দেওয়া হবে। দিনভর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রতিটা টেলিভিশনে দেখা গেল। হঠাৎ করে কল্যাণেরই বা এত কেন গোসা হলো? এতদিন ধরে উনি দলে ছিলেন, কখনো তো দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত উচ্চবাচ্য করতে থাকে। আজ হঠাৎ করে একটা ছোট ইস্যুকে কেন্দ্র করে উনি বড় একটা ওনার পদক্ষেপ কিন্তু নিয়ে ফেললেন। সেই বিজেপির দিকে পা বাড়ানো উনি শুরু করেছেন, কিন্তু এই যে কিতকিত কিতকিত করে তার যে এগিয়ে যাওয়া বিজেপির দিকে,
কখনোই বিজেপি তাকে হয়তো গ্রহণ করবে না। আর তিনিও হয়তো আত্মসম্মান যদি থাকে তবে বিজেপিতে যাবেন না। কিন্তু আজ উনি কি বললেন আপনারা হয়তো শুনেছেন সবটা, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতটা অ্যারোগেন্স, বারে বারে তিনি প্রতিটা ইন্টারভিউতে একই কথা বলছেন যে 12:30টায় একটা লয়ার এসেছে, সেই লয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এসে আমাকে বলছেন যে আমাকে লড়তে হবে না, ওরা আমার থেকে জুনিয়র, আমি 45 বছর ধরে ওকালতি করে যাচ্ছি, আমার কি কোনো মান সম্মান নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন দলে ছিলেন ততদিন দলটাকে কুড়ে কুড়ে খেয়েছেন, আর মমতাকে বাঁচতে হবে, অভিষেক না হয় আমরা, মানে উনি নিজেকে তো বলতে পারছে না যে অভিষেক না হয় কল্যাণ, এরকম তো বলাটা ঠিক হবে না, তাই আমির বদলে আমরা ইউজ করছেন। এইবার আপনি বুঝুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে উনি কিন্তু কিছুদিন আগেও ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে রাস্তায়, যেখানে পুলিশ পারমিশন দেওয়া হয়নি, তারা একটা হ্যান্ড মাইক নিয়ে সেখানে প্রোগ্রামটা করেছিল। তো সেখান থেকে উনি কত উচ্চবাচ্য করলেন, অভিষেকের হয়ে মমতার হয়ে কত রকমের উনি কথা বললেন। আজ যখন তাকে সেই কেসটা লড়তে দেওয়া হলো না, তখন দাঁড়িয়ে কিন্তু তার একটা গোসা স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনারা ভাবছেন যে কেনই বা তাকে লড়তে দেওয়া হলো না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকেই সন্দেহ করছেন, হয়তো কে বলতে পারে এই কল্যাণ ভেতরে ভেতরে বিকিয়ে গিয়েছেন আর ইচ্ছে করে সেই কেসটাকে হেরে যাচ্ছেন, এমনও তো হতে পারে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু কাঁচা খেলোয়াড় নন, তিনি আগামীটা ভেবেই কিন্তু পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আর এই যে যিনি রয়েছেন কল্যাণের বক্তব্য একটাই, ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে, মমতাদিকে বাঁচতে হবে, আমি না অভিষেক। এই হচ্ছে পরিস্থিতি। উনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার একটাই বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা দেবীর ব্লাড রিলেশন রয়েছে ঠিকই, কিন্তু আমরা তো মমতার সঙ্গে এই 40 বছর ধরে রয়েছি, সুতরাং মমতার কাছে কল্যাণরা কিন্তু ভাইয়ের মতো। আর সেই ভাইদের জন্যই দুর্নীতি করার, সুস্বাদু দুর্নীতি করার পথ মমতা দেবী খুলে দিয়েছিলেন। আজ সেই যিনি রয়েছেন বক্সিবাবু, সেই বক্সিবাবুকে সভাপতির পদ থেকে বোধহয় সরানো হয়েছে এবং চন্দ্রিমা দেবীকে নিয়ে আসা হয়েছে সেই পদে। আর শ্রমিক সংগঠনের দায়িত্ব পড়েছে পুরোটাই মলয় ঘটক বলে এক প্রাক্তন মন্ত্রী এবং সুযোগ্য ব্যক্তিত্ব অনেকেই বলছেন। কিন্তু এতে করে এখন দেখা যাচ্ছে মদন মিত্র কিছুটা গোসা হয়েছে, মদন মিত্রর, তাকে যদি এই শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হতো তবে দাঁড়িয়ে হয়তো এটা ফলপ্রসূ হতে পারত। এবার আপনারা একবার ভাবুন, যে দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আর যে দলের আইডিওলজি নেই, সেই দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাদের শ্রমিক সংগঠন বেঁচে থাকবে, এটা তারা আশা করেন কিভাবে? কাদের নিয়ে শ্রমিক সংগঠন চালাবেন বাপু আপনারা? সবাই তো বিকিয়ে গিয়েছে অলরেডি, সবাই তো অলরেডি বিজেপির দিকে যাওয়ার জন্য পা বাড়াচ্ছেন, বিজেপি তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। এমতাবস্থায় তারা পদগুলোকে ভাগাভাগি করতে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও দুজনকে যুগ্ম যে সম্পাদক করা হলো কেন্দ্রীয় স্তরে, সেই সম্পাদকদের বিন্দুমাত্র প্রয়োজনীয়তা কেউ একেবারেই বোধ করছেন না। কারণ অভিষেক যা করেন নিজের ভাবনায় আর নিজে যেটা মনে করেন সেটাকে চাপিয়ে দেন, যেটাকে এক কথায় বলা হয় ডিকটেটরশিপ। তো সেই ডিকটেটর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি হয়ে থাকেন, তবে দুজন যুগ্মদের দেওয়া না দেওয়া তো একই ব্যাপার। তাকে পদ থেকে সরানোর দাবি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আনন্দবাজারের একটা পেইড প্রতিবেদন দেখছিলাম, স্পষ্টতই সেখানে এই রকম একটা বার্তা কিন্তু দেওয়া রয়েছে যে তাদের কর্মীরা ভেতরে ভেতরে কিন্তু অধিকাংশ কর্মী ক্ষিপ্ত হয়ে উঠেছেন। শুধুমাত্র ওই ডায়মন্ড হারবার থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু অনুগামী রয়েছে, যাদেরকে উনি এতদিন ধরে পয়সা খাইয়ে খাইয়ে সেই গাভী বানিয়েছেন, যে গাভী দালালের মতো চড়েছেন, যেটা ইউনিভার্সিটিতে হয়েছে আপনারা জানেন। অনেকেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ, এর পাশাপাশি পঞ্চায়েত, পৌরসভাকে চারণভূমি মনে করে সেখানে গরুর মতো, গাভীর মতো চড়েছেন আর ঘাসগুলোকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। সেই ঘাস ফুলের আর আজ কিন্তু করুণ পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা একটা স্কুলের দিকে যদি তাকান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু চক্ষু চড়ক গাছ হওয়ার মতো ব্যাপার হয়ে যাবে, কারণ কোটি কোটি টাকা এখন স্কুল থেকে উদ্ধার হচ্ছে, সেটা প্রতিবেদন এগোলে আপনারা বুঝতে পারবেন। আপাতত আমরা অদিতি মুন্সির দিকে একটুখানি ফোকাসটা রাখি। এই রাজারহাট গোপালপুরে দাঁড়িয়ে অদিতি মুন্সির যে পার্টি অফিস,
সেই পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। তরুণজ্যোতি তেওয়ারি বারংবার বলেছেন ওনার হাজবেন্ড চালান ওনার পার্টি অফিস, উনি যা করেন সবটাই ওনার মধ্যে গায়িকা উনি, সুতরাং ওনার গান করা ছাড়ার কোনো কাজ নেই, ওনার হাজবেন্ড সবটা সামলান, তাই হাজবেন্ডকেই গ্রেপ্তার করা হয়েছে। আপনারা একবার ভেবে দেখুন, এই সমস্ত মহিলাদের কেনই বা রাজনীতিতে আনা হয় বলুন তো? আপনি বাবু যে বাউল গান করেন, যে গান করেন সেই গানটা করুন, রাজনীতিতে এসে সেই স্পেসটাকে দখল করে বাড়িতে বসে থেকে তো কোনো কাজ নেই। এই যে অতীতে যতগুলো ইনস্ট্যান্সেস আপনাদের বলবো সবটাতেই কিন্তু আপনারা দেখবেন পদত্যাগ করেছেন, অথবা দলে থেকে খাওয়া দাওয়া করা হয়ে গেলে পরে যখন তাদের আর জেতার সম্ভাবনা থাকে না, তারা দলটাকে ছেড়ে আস্তে করে চলে যান। এই যে নুসরাত জাহান, এই মিমি চক্রবর্তী দেব এবং কোয়েল মল্লিক, এনাদেরকে দলে নেওয়ার কোন প্রয়োজনীয়তা রয়েছে? এই মহিলাদের কেনই বা দলে নেওয়া হয়? আজ বুঝছে হয়তো হারে হারে তৃণমূল কংগ্রেস যে অদিতি মুন্সির মতো মহিলাকে দলে নেওয়াটা তাদের খুব একটা ভালো সিদ্ধান্ত হয়নি, কারণ এনারা পর্যন্ত ত্রাণের টাকা চুরি করেছেন। হয়তো ভালো তৃণমূল যদি কেউ থেকে থাকে তবে এই অদিতি মুন্সিরাই হতেন, যারা এত সুন্দর ভক্তিমূলক গান করেন, অথচ তাদের পার্টি অফিসে আজ ত্রিপল থেকে শাড়ি, ধুতি এবং বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী আজ উদ্ধার হচ্ছে। কবেই সেই ত্রাণ দেওয়ার কথা, সেই ত্রাণ আজও পার্টি অফিসে রয়েছে। কেন? সেখান থেকে কি বাচ্চা জন্মাবে আর সেইগুলো দিয়ে তারা ব্যবসা করবেন, এমনটা তারা ভেবেছেন? এই তৃণমূলীরা আদেও ভালো কেউ আদেও রয়েছে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ভালো তৃণমূল বলে কিছু নেই, জানেন তো শ্রমিকবাবু, আপনি যেটা বলেছেন সে তার মধ্যে বিন্দুমাত্র যুক্তি রয়েছে বলে মনে হয় না। বর্তমানে দাঁড়িয়ে একটা খবর উঠে আসছে, প্রকাশচিক বাইক, যিনি কিন্তু একজন সাংসদ আর রাজ্যসভার সাংসদও বটে, তো গত 4-5 দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রায় 4 জন পদত্যাগ করে ফেলেছেন। 13 থেকে 9 সংখ্যাটা নেমেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, অর্থাৎ সুখেন্দু শেখর রায়চৌধুরী, সুস্মিতা দেব, কোয়েল মল্লিক এবং এর পাশাপাশি যোগ হলো সেই বড়াইক বাবু। এনারা সকলেই তৃণমূল কংগ্রেস দলে আর থাকতে চাইছেন না, তাদের রাজ্যসভার পদ তারা ছেড়ে দিচ্ছেন। 30 সাল পর্যন্ত মেয়াদ থাকলেও তারা সেই পদে আর কেন থাকতেই চাইছেন না। হয়তো আগামীতে এনারা দলবদল করতে পারেন, আর কোন দলে যাবেন সেটা আপনারা নিশ্চিতভাবে জানেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কি ভালো তৃণমূলদের দলে নেবেন, দেখার বিষয়। আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার একটা স্কুল থেকে প্রায় 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। এই যে 1,77,00,000 টাকা, এটা কোত্থেকে এলো? এই সেই স্কুলের হেডমাস্টারের বক্তব্য রয়েছে যে এই সব টাকা আমাদের অ্যাডমিশনের টাকা। এবার আপনারা ভেবে দেখুন, যতই সেটা বেসরকারি স্কুল হোক না কেন, একটা স্কুলে 1,77,00,000 টাকা এক বছরে ভর্তি হয়, এটা কি সম্ভব? যদি সত্যি সম্ভব হয়ে থাকে তবে এটা স্বাভাবিক, আর যদি না সম্ভব হয় সেই যিনি প্রধান শিক্ষক যার বক্তব্য রয়েছে তাকে টেনে হিচড়ে কারাবন্দি করা উচিত। এই ধরনের অসভ্য ইতরদের শিক্ষকতার সঙ্গে যুক্ত হওয়ার অধিকার কোনো নেই। যারা 1,77,00,000 টাকা অ্যাডমিশন পেয়েছে বলে এমন ধরনের মিথ্যা রটায়, আর যদি সত্যি হয় তাহলে স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের তো অত জ্ঞান বুদ্ধি নেই তাদের মতো যে সরকারি বেসরকারি স্কুলগুলোতে আমরা তো আর পঠন পাঠন দেখিনি, সেখানে দাঁড়িয়ে ফি স্ট্রাকচার কেমন হয় সাধারণ মানুষ তো আর কিছুই জানে না। 1 কোটি টাকা, 1,77,00,000, প্রায় 2 কোটি টাকা এক বছরের অ্যাডমিশন ফি কখনো হতে পারে? আর যদি হয়ে থাকে তবে দাঁড়িয়ে সেটা তো আম্বানির স্কুল ধরে নেওয়া হবে, আম্বানিদের স্কুলে এত টাকা করে অ্যাডমিশন নেওয়া হওয়ার কথা। তো এটা আপনি ছাড়ুন, স্কুলের আলমারি থেকে কি উদ্ধার হয়েছে আপনারা জানলে তো অবাক হয়ে যাবেন। তো সুরেন্দ্রনাথ কলেজে যখন গর্ভনিরোধক ওষুধগুলো উদ্ধার হয় তখন দাঁড়িয়ে এই সমস্ত স্কুল থেকে পর্যন্ত ওই আর বললাম না এমন ধরনের কিছু উদ্ধার হয়েছে যেটা ভীষণই অস্বাভাবিক, আর সেটা সুরেন্দ্রনাথে উদ্ধার হয়েছিল। সেটা ব্যবহার করা হয় ওই যে বলেছিলাম সুরেন্দ্রনাথে একেবারে ওই বেডরুম রয়েছে, সেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, সেখানেই ওরা ব্যবহার করেন। এই যে বিভিন্ন পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের, তারপরে ক্লাবগুলোতেও দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে তারা কিন্তু পার্টি অফিসের মধ্যেও কিছু ঘর বানিয়েছেন, সেই ঘরের মধ্যে সেপারেট বাথরুম, সেখানে খাট রয়েছে, সব কিছু রয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে হকার উচ্ছেদ করার ব্যাপারটা কিন্তু উঠেছিল, তো সেক্ষেত্রে তখন কিন্তু কংগ্রেস একেবারে চুপ ছিল। আজ হঠাৎ করে কংগ্রেসের হয়ে ব্যাটিং করতে নেমে পড়লেন সেই শুভঙ্কর সরকার, বোধহয় তার নাম।
তিনি কিন্তু একেবারে অপ্রাসঙ্গিক। এই ব্যক্তিটিকে কংগ্রেস দায়িত্ব দিয়েছেন, কতদিন হয়ে গিয়েছে এনাকে দেখাই যায় না। ইনি কোনো রকমের প্রটেস্ট কিছুতেই অংশগ্রহণ করেন না, ঠুটো জগন্নাথ। সুতরাং এনার মতো ব্যক্তিদের পদ দেওয়া মানে দলটাকে বিনষ্ট করা। কংগ্রেসও এমন একজনকে সভাপতি করে রেখেছেন যার কোনো রেলেভেন্স নেই, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যার প্রাসঙ্গিকতা একেবারে শূন্য, কেউ চেনেনি না তাকে, ইনি যে কংগ্রেসের কে কোন নেতা এসেছেন। এর থেকে বেশি তো অধীর রঞ্জন চৌধুরীকে মানুষ এতদিন ধরে দেখে এসেছেন, তার যে অ্যাক্টিভনেস ছিল পলিটিক্সে সেটা মানুষ কিন্তু দেখেছে। অথচ এনাদের মতো নেতারা আজ হকার উচ্ছেদকে কেন্দ্র করে পথে নেমেছেন এবং দেখাচ্ছেন যে আমরাও কিন্তু প্রাসঙ্গিক। আবার অপরদিকে বামও পথে নেমেছেন। দেখা যাচ্ছে বামেরা আলাদা নামলেও কংগ্রেসের সঙ্গে তাদের একটা মিল পাওয়া যাচ্ছে যে একই সময় তারা প্রটেস্টে নামছেন। বাংলাদেশের বর্ডারে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে নাগরিকদেরকে, বাংলাদেশি নাগরিকদেরকে ভারত থেকে বিতাড়িত করা হচ্ছে, তাদেরকে তারা গ্রহণ করতে নারাজ, অর্থাৎ পুশব্যাক যেটা বলা হয়। তো বাংলাদেশে যখন অবৈধ বাংলাদেশি নাগরিকদেরকে ভারত থেকে বিতাড়িত করার কাজ হচ্ছে, তখন দাঁড়িয়ে সেই বাংলাদেশের বিজিবি বলে একটা কোন পুলিশ বা তাদের মিলিটারি রয়েছে, তাদের ওই কেন্দ্রীয় বাহিনীর মতো আমাদের যেরকম ভারতে রয়েছে সেরকম তাদের বিজিবি রয়েছে যারা বর্ডারে থাকেন। তো সেই বিজিবি নাকি তাদেরকে নিতে অস্বীকার করেন, আর বাংলাদেশিগুলো সব একেবারে পাথর ছুঁড়েছেন, এমন ঘটনা ঘটেছে। একবার ভাবুন এনারা কতটা অসভ্য ইতর। আর এদের মানসিকতা একবার দেখুন। নিজেদের সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, সেই তাদেরই মুসলমান জাত ভাই যারা রয়েছেন তারা নিতে অস্বীকার করছেন। এইটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হলো সীমান্ত কতটা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ওই মানে ভারত বাংলাদেশের সীমান্ত পড়ে 4096 কিলোমিটার। এবার তার মধ্যে 860 কিলোমিটার এমন রয়েছে যেখানে এখনো পর্যন্ত ফেন্স মানে ওই কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর 174 কিলোমিটার ভৌগোলিক কারণবশত সেখানে বেড়া দেওয়া সম্ভব নয়। যেটা সম্ভব সেখানেই মানুষ মানে পশ্চিমবঙ্গ সরকার এতদিন ধরে বেড়া দেওয়ার পারমিশনটা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিলেন এতদিন ধরে, তার আশকারাতেই তো এই অবৈধ বাংলাদেশি নাগরিকগুলো ভারতে প্রবেশ করেছেন এবং ভারতে দাঁড়িয়ে একেবারে যেটাকে বলা হয় অবৈধ বিভিন্ন রকমের কাজকর্ম করেছেন, আইন অমান্য করেছেন। দিনের শেষে এনাদেরকে জেলে রাখাটাও তো ভারতের পক্ষে বিপজ্জনক। জেলে দাঁড়িয়ে এনারা ভারতের ভাত খাবেন, ভারতের ডাল খাবেন, ভারতের আলু খাবেন, ভারতের পটল খাবেন। কেন? ভারত সরকার কেনই বা এই অবৈধ নাগরিকদেরকে জেলে রেখে পয়সা দিয়ে খাওয়াবেন? তার থেকে তাদেরকে পুশব্যাক করাটাই শ্রেয়। এবং সেই কারণেই এখনো পর্যন্ত 4800 জনের মতো বাংলাদেশিকে ইতিমধ্যেই কিন্তু পুশব্যাক করে ফেলা হয়েছে, মানে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টার শুভেন্দু অধিকারীর উদ্যোগে জেলায় জেলায় তৈরি করা হয়েছে। আগামীতে এই সবগুলো বাংলাদেশি যারা রয়েছেন, যাদের নাম এসআইআরে বাদ পড়েছে এবং যাদের নাম ওঠার কোনো সম্ভাবনা নেই কারণ তারা অবৈধ 7000 টাকার বিনিময়ে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছেন, সবগুলোকে ধরে ধরে তৃণমূল কংগ্রেস বিদায় নিয়েছে, তাদেরও বিদায় নিতে হবে পশ্চিমবঙ্গ থেকে। এই তো পরিস্থিতি আগামীতে হবে। আর আপাতত এই প্রতিবেদনটা এতটুকু রাখতে হচ্ছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে।